ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে অচল নগর ভবন, সকল সেবা বন্ধ, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার, এটা আমাদের প্রাণের দাবি। কর্মকর্তা ভাইয়েরা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, যার কারণে আমরা একটা কারণে দাঁড়াইছি। বিষয়টা যেহেতু আইনি প্রক্রিয়া, এটা বিষয়ে আমাদের সংশোধন কর্তৃপক্ষ অবহিত আছে। দ্বিমত নিয়ে দ্রুতই সমাধানের আশা আলী রিয়াজের। ইসির কাজ নিয়ে প্রশ্ন জামায়াতের, ভোটের তারিখ না পাওয়ায় অস্থিরতা চলছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে আটকা পোশাক প্রক্রিয়াজাত পণ্যবাহী ট্রাক, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। সংখ্যায় বেশি হলেও আবাসন সুবিধায় পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, হলের পরিবেশ ও খাবার নিয়েও অভিযোগ। এবং নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, 2 জন নিহত, আহত অন্তত 19। স্বাগত এখন ঢাকায়, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র পদে শপথের দাবিতে আজও উত্তাল নগর ভবন এলাকা। ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কর্পোরেশনের নাগরিক সেবা। এদিকে সকালে এখন টিভিকে টেলিফোনে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবে সেভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক সেবাগুলো আপাতত বন্ধ আছে বলে জানান তিনি। বলেন, আইনি প্রক্রিয়া হওয়ার কারণে এখানে প্রশাসকের করণীয় কিছুই নেই। এদিকে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়ার পদত্যাগ দাবি করেন। 5ম দিনের মতো ইশরাককে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করছে তার সমর্থক ও অনুসারীরা। সকাল 9টায় বিক্ষোভ শুরু হলে 10টার দিকে ডিএসএসের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ নগর ভবন ঘুরে দেখা যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস নগর ভবনে যাওয়ার প্রধান গেটেও তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। না, এগুলো তো আসলে এখন চলছে না, যেহেতু তালা মারা পুরো ভবনেই, আমাদের অফিসাররাও কেউ ঢুকতে পারছে না, কোনো কাজকর্মই করতে পারছে না। এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা ওয়াকিফান। আর বিষয়টা যেহেতু আইনি প্রক্রিয়া, এটা বিষয়ে আমাদের সংশোধন কর্তৃপক্ষ অবহিত আছে, তারা যে নির্দেশনা দিন আমরা সেভাবে কাজ করবো। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার, এটা আমাদের প্রাণের দাবি। ঢাকা দক্ষিণ সিটি সকল কর্মচারী প্রাণের দাবি এইটা। মেয়র ছাড়া অফিস নাই, আমাদের কর্মকাণ্ড স্থবির। আমরা যে নাগরিক সেবার মূলক যে কাজগুলো করি, সেই কাজগুলো করতে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, এটা মেয়র ছাড়া আসলে সলভ করা সম্ভব না। বর্তমান যে সিচুয়েশন, মন্ত্রণালয় যা ইশরাক সাহেবকে দেয় নাই, ঠিক আছে, আমরাও তো আজকে সিটি কর্পোরেশনে মনে করেন অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের কর্মচারী ভাই বোনেরা বা কর্মকর্তা ভাইয়েরা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, যার কারণে আমরা একটা কারণে দাঁড়াইছি। আর দ্বিতীয় কারণ হলো আমরা ঢাকাবাসীর সাথে একমত। এ নিয়ে নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সিউল আহমেদ। সিউল, নগর ভবনের অচল অবস্থা নিরসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে জানতে চাই সেবা গ্রহীতারা কি বাড়ি ফিরে যাচ্ছেন কিনা, আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে আমি নগর ভবনের সামনে কিনা, আমি নগর ভবনের সামনে না, আমি ঠিক নগর ভবনের ভিতরে। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যে নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে, এই ফটকে কিন্তু
তালা দেওয়া, গতকাল তালা দেওয়া হয়েছে। শুধুমাত্র এই ফটক নয়, এছাড়া নগর ভবনের যতগুলো ফটক আসলে রয়েছে কিংবা যতগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো দিয়ে আসলে নাগরিকরা সেবা নিতে কিংবা কর্মকর্তা কর্মচারীরা সেবা নিতে সেখানে যান, তার প্রত্যেকটা ফটকেই কিন্তু তালা ঝোলানো হয়েছে। এবং একই সাথে আপনাকে বলি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি আসলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও যিনি উপদেষ্টা, তারও অফিস কিন্তু এই ভবনের 14 তলায়। সেই 14 তলাও কিন্তু আজকে গতকাল থেকে কিন্তু তারা ঢুকতে পারেনি, অর্থাৎ আজকে সেই উপদেষ্টাও অফিস করতে আসেনি। এবং আরেকটি বিষয় আপনি আমার কাছে জানতে চাইছিলেন, আসলে এই সেবাগুলো আসলে পাচ্ছে নাকি। আমরা প্রশাসকের সাথে ফোনে কথা বলেছি, তিনি নিজেও আজকে অফিসে আসতে পারেননি এবং তিনি অফিস করছেন, আমাদেরকে যেটা জানিয়েছেন তিনি মন্ত্রণালয় থেকে অফিস করছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে এটি যেহেতু আইনি প্রক্রিয়ার মাঝে আছে, সুতরাং এই আইনি প্রক্রিয়া থাকার কারণে তাদের আসলে কোনো কিছু করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ব্যবস্থা নেবেন কিংবা আইনি প্রক্রিয়া যে ব্যবস্থাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্ত আসার পরে আসলে তিনি সেই ব্যবস্থাগুলো নেবেন। তার নিজ উদ্যোগে আসলে কোনো ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা নেই। আমরা জানতে চেয়েছিলাম যে সিটি কর্পোরেশনের সেবা ব্যবস্থা বন্ধ রয়েছে, তবে আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে, 10টি আঞ্চলিক অফিস রয়েছে, সেগুলো আসলে কী অবস্থা, সেইখানে উত্তর ছিল আসলে অনেকটা নেতিবাচক, যে আসলে সেই যে সেবাগুলো রয়েছে সেই সেবা প্রতিষ্ঠানগুলোতে আসলে কোনো ধরনের কার্যক্রম চলছে না। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে অনেক নগরবাসী কিংবা যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নগরবাসী আছেন, তারা এই ভবনগুলোতে এসেছে এবং এই ভবনগুলোতে এসে তারা কিন্তু কাজের জন্য এসেছেন। তারা অনেকে এসেছেন জন্ম নিবন্ধন করার জন্য, ট্রেড লাইসেন্সের জন্য, টেন্ডার পাওয়ার ক্ষেত্রেও তারা এসেছেন। এবং সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের যে সেবা, তারা কোনো ধরনের সেবা আসলে বর্তমানে পাচ্ছে না কিংবা তারা সেবা গ্রহণ করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে যারা এখানে এসেছেন তারা কিন্তু অনেকেই বলেছেন যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, স্টুডেন্ট ফাইল খোলার ক্ষেত্রে তাদের যে জন্ম নিবন্ধন প্রয়োজন কিংবা ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে তাদের যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন, সেই কোনো ডকুমেন্টস কিংবা কোনো কিছু কিন্তু তারা পাচ্ছে না যেই ডেটগুলো আসলে এই 2-1 দিনের মধ্যে, যার কারণে কিন্তু তারা বলছেন যে এই যে তারিখগুলো মিস হয়ে যাচ্ছে এবং তারা ভবিষ্যতে কী করবে সেটাও কিন্তু তারা জানেন। আন্দোলনকারীদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছেন যে তার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন এবং একই সাথে মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো না পর্যন্ত আন্দোলন কিন্তু চলবে। আজকে 5ম দিনের মতো আন্দোলন চলছে, বিকাল 5টা পর্যন্ত চলবে। পরবর্তী কর্মসূচি কী হবে সেটি আমাদেরকে আসলে পরে জানিয়ে দেবেন। রাতে এই ছিল আমার কাছে নগর ভবনের ভিতর থেকে সর্বশেষ তথ্য। নগর ভবন থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশে কথা বলছেন ভিসি। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী, তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এফ রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে। এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুর হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশকে সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি পুলিশ কিছু অগ্রগতি করেছে এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। এটা বললাম, আজকে আমরা সরাসরি কমিশনার মহোদয়ের কাছেও আমরা যাব। আমাদের তরফ থেকে সরোয়ার্দী উদ্যান যদিও আমাদের সরাসরি অধীনে না, আপনারা এই প্রোগ্রাম করেছেন, আমাদের এক ছাত্র এই কথাটা বলেছে, গুরুত্বপূর্ণ, তাকে ধন্যবাদ জানাই। আমরা 16 তারিখে একটা বিশেষ মিটিং করেছি 2:30টায় আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, সাউথ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএমপির সাথে। এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ে 4.5 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের রাজুর পেছনের যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 2বার রেইড হয়েছে, কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম। এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের, তারা সেটি করছে, আমাদের প্রতিনিধি তাতে থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়। আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা, এই দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথাটা আপনারা সবাই বলেছেন যে যেহেতু এটিতে আমাদের
আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে। অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই। এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত করছি, আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব, আপনারা সবাই সহযোগিতা চাই। আমরা এর আগেও দায়িত্ব নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের সাকুল্যে 17 জন স্টাফ আছে এই প্রক্টোরাল টিমে। আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি, কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি 30-35 জন একটা দল আছে। এটি একান্তই অপ্রতুল। মানুষের সহযোগিতা ছাড়া, অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন। এর আগে আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম। কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। এবার আমরা আবার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, সবসময় পেয়েছি, আপনাদের ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশে কথা বলছিলেন ভিসি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। একই দাবিতে কথা ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমতিয়াজ, কর্মসূচি কারা পালন করছে জানাবেন? রাত্রি সারা দেশের মতো ময়মনসিংহে কিন্তু আসলে উত্তাল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য কিন্তু ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ইনস্টিটিউটের যে শাখা ছাত্রদল রয়েছে সেই ছাত্রদলের যে নেতাকর্মী তারা কিন্তু এই বিচার দাবি করছেন এবং হত্যা মামলার তদন্তের গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি এই পলিটেকনিক ইনস্টিটিউট শাখার যে আহ্বায়ক, ছাত্রদল শাখার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছেন এবং পাশাপাশি একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস তারা বলছেন যে বিগত সরকারের আমলে 17 বছর তারা জুলুম, নির্যাতন, বিভিন্ন হত্যাকাণ্ড সহ গুম খুনের শিকার হয়েছেন এবং খুবই নির্যাতিত হয়েছেন এবং এই জায়গা থেকে আসলে একটা সুস্থ তারা রাজনীতি তারা করতে চান, নিরাপদ একটি ক্যাম্পাস তারা রাখতে চান এবং ক্যাম্পাস যেন কোনো ধরনের বহিরাগতদের প্রবেশ এবং ক্যাম্পাস যেন নিরাপদ থাকে সেই বিষয়ে দাবি করছেন এবং পাশাপাশি এই শাহরিয়ার আলম সাম্যের হত্যার সাথে যারা জড়িত, যারা গ্রেপ্তার হয়েছেন এবং যারা বাকি আছেন তাদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু আজকে সারা বাংলাদেশের মতো ময়মনসিংহ কিন্তু ছাত্রদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ফুসে উঠেছেন এবং এই দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে পূরণ হয় এবং এই বিচার জন্য শেষ হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বলছিলেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ময়মনসিংহের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন সময় বহিরাগতদের আগমন ঘটে এবং ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় ঝগড়া বিবাদ এবং মারামারি বা হত্যার মতো ঘটনা কিন্তু প্রায়শই ঘটে থাকে। সুতরাং সেই জায়গা থেকে ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, আর শিক্ষাঙ্গন যেন নিরাপদ থাকে এবং সুস্থ ধারার রাজনীতির চর্চা যেন থাকে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার কথা বলছেন এবং তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে আসলে এই দাবিটি যেন পূরণ করা হয়। সব দিকে এই ছিল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাম্যের হত্যার বিচার দাবিতে সর্বশেষ খবর আমার কাছে রাখছি। সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ময়মনসিংহে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চলছে। সেখান থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। আশাবাদ জানান দ্বিমত বিষয়গুলো নিয়ে দ্রুতই সমাধান হবে। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফায় বৈঠকে বসে 11 সদস্যের জামায়াতে ইসলামীর বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে।
তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলে মন্তব্য করেন নায়েবে আমির। আর কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলজি হলের সামনে থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, বৈঠকে নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামী, সে সঙ্গে সরকারকে নজর দেওয়ার কথাও বলেছেন। সব মিলিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে জানাবেন? রাত্রি আলোচনা তো চলছে, এটা জামাত ইসলামের প্রথম পর্যায়ের দ্বিতীয় দফার বৈঠক, অর্থাৎ প্রথম দফায় যে বিষয়গুলোতে সমাধান হয়নি কিংবা একমত পোষণ করতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে আজকে দ্বিতীয় দফায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে তিনি জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকে শুভেচ্ছা বক্তব্যে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেগুলোতে নজর দেওয়ার দাবি উনি তুলেছেন। একই সাথে কিন্তু তিনি এটাও বলেছেন যে এই যে এখন বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনি জানেন যে পাবনা এবং কয়েক জায়গায় জামাতের কর্মীদের উপরে হামলা হয়েছে, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, যে কোনো সময় হয়তো বা নির্বাচনের তারিখও ঘোষণা হবে, কিন্তু এর আগ মুহূর্তে এই ধরনের হামলা এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই যে সংস্কার কমিশনের যে বৈঠক আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে চলছে সেটি অতি দ্রুত শেষ করে একটি ন্যূনতম সংস্কারে পৌঁছে যেন জাতীয় নির্বাচন দেওয়া হয়, সেই দাবিটি তিনি আজকে তুলেছেন। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে তা আমরা মোটা দাগে যেটা বুঝছি যে প্রথম পর্যায়ে যেহেতু সংবিধান সংস্কারের ইস্যুতে সব থেকে বেশি আলোচনা হয়েছে, তাই আজকে বাকি 4টি যে প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, এছাড়াও জনপ্রশাসন কিংবা আইন, এই বিষয়গুলো নিয়েই আসলে আজকে কথা হতে পারে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় উল্লেখ করা যায়, সেটি হচ্ছে যে নায়েবে আমির তার শুভেচ্ছা বক্তব্যে এটি উল্লেখ করেছেন যে প্রথম পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে তারা ঐকমত্য কমিশনকে বলেছিলেন যে তারা একমত, কিন্তু পরবর্তীতে যখন তারা দলের নীতি নির্ধারক কমিটির সঙ্গে যখন তারা বৈঠক করেছেন সেই জায়গায় সেই বিষয়গুলো নিয়ে আবারও হয়তো তারা দ্বিমত পোষণ করেছে। তাই যে বিষয়গুলো নিয়ে প্রথম পর্যায়ে তারা একমত পোষণ করেছেন সেটি যে আজকে তারা যে একমতই থাকবেন এটি নাও হতে পারে। অবশ্য সেটি আমরা জানতে পারবো যে এই বৈঠক শেষ হওয়ার পরে যখন তারা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন তখনই হয়তো আমরা জানতে পারবো। আর যেহেতু আজকে প্রথম পর্যায়ের বৈঠক এবং আলী রিয়াজ বলেছেন যে আগামী 2-1 দিনের মধ্যে শেষ করবেন, তাই হয়তো আজকে একটা ধারণা আমরা ফলাফল পেতে পারি। তো এই ছিল আজকের এলডি হল ভবনে জামাত ইসলামী এবং ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থল বন্দরে বন্ধ রয়েছে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি। এমন অবস্থায় বেনাপোল, ভোমরা, আখাউড়া, বাংলাবান্ধা, সোনা মসজিদ সহ বেশিরভাগ স্থলবন্দরে আটকে আছে নানা পণ্যবাহী ট্রাক। হঠাৎ এই নিষেধাজ্ঞার ফলে ভোগান্তিতে পড়েছেন রপ্তানিকারকরা। অনেকেই না জেনে তাদের পণ্য নিয়ে বন্দরে পৌঁছে পড়েছেন বিপাকে। এর আগে শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এর ফলে কেবল নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা,
মিজোরাম দিয়ে ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই 4 রাজ্যের পাশাপাশি চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র সহ প্রক্রিয়াজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের নানা পণ্য আমদানির উপর ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোয়। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয় এবং যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। প্রথমে চলে যেতে যাই ব্রাহ্মণবাড়িয়া সঞ্চয়ের কাছে। সঞ্চয়, আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন? আখাউড়া স্থলবন্দরটি শতভাগ রপ্তানিমুখী বন্দর, যার ফলে স্বভাবতই কিন্তু এই যে ভারতের যে নিষেধাজ্ঞা, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে কিন্তু এই আখাউড়া স্থলবন্দরে। এবং যে 6টি পণ্যের কথা আসলে আমরা যেটি জানতে পেরেছি ভারতীয় যে প্রজ্ঞাপনের মাধ্যমে, এই 6টির মধ্যে অন্তত 4টি পণ্য কিন্তু এই বন্দর দিয়ে নিয়মিত রপ্তানি হয়। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যেমন চিপস, বিস্কিট, তারপর যেই বিভিন্ন যে ম্যাঙ্গো ড্রিঙ্কস, এই ধরনের কিছু পণ্য আছে। এছাড়া আরও কিছু যেমন ফলের স্বাদযুক্ত জুস সহ এবং যে তুলা, এই কয়েকটি পণ্য কিন্তু নিয়মিত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। এবং আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, যেখানে প্রতিদিন এসব পণ্য অন্তত 40 থেকে 45 লক্ষ টাকার রপ্তানি হয়ে থাকে, যার ফলে আসলে এটি কিন্তু এখানকার যে রপ্তানির একটি বড় রপ্তানি আয়ের কিন্তু একটি বড় উৎস বলা যেতে পারে এই পণ্যগুলো। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই ভারতের এই নিষেধাজ্ঞার ফলে এখন এই বন্দর রপ্তানি অন্তত 30% পর্যন্ত কমে যাওয়ার সংখ্যা রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেটির জেরেই এই ভারতীয় সরকার এই একটি সিদ্ধান্ত নিয়েছে বলে তারা এখানে ধারণা করছেন। এবং তারা বলছেন যে যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন আগ্রহী হয়ে যেন ভারতের সঙ্গে এই কূটনৈতিক যে সমস্যা যেটি চলছে সেটি নিরসন করে, যেহেতু দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং আখাউড়া স্থলবন্দর সহ কিন্তু বেশ কয়েকটি বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য ভারতের রপ্তানি হয়ে থাকে। সেক্ষেত্রে এই রপ্তানি বাণিজ্যটি স্বাভাবিক রাখার জন্য এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা অনুরোধ করছেন যে তারা যেন ভারতের সঙ্গে কথা বলে এই যে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছে সেটি নিরসন করে যেন এই বাণিজ্যিক সম্পর্কটি যেন আরো উন্নত করা যায়, সেই বিষয়টি কিন্তু তারা চাচ্ছেন। তবে আমরা এখানকার যারা বন্দর কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা এই যে ভারতীয় যেসব নিষেধাজ্ঞার কথা তারা ইতিমধ্যে গণমাধ্যমে তারা পেয়েছেন, তবে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের দাপ্তরিক চিঠি আসেনি, যার ফলে তারা বলতে পারছেন আসলে এখানকার বাণিজ্যটি আসলে কোন দিকে যায়। তবে ইতিমধ্যে ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আখাউড়া স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নিশারউদ্দিন ভূঁইয়ার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা যেহেতু আসলে এই বন্দর দিয়ে হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি হয়, তার মধ্যে কিন্তু এই ভারতীয় যেসব নিষেধাজ্ঞা রয়েছে, যেসব পণ্য, সেই পণ্যগুলো রয়েছে এবং এটি আসলে দ্রুত সমাধান না করে গেলে সেক্ষেত্রে বন্দর রপ্তানি বাণিজ্যে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। তো রাত্রি আমার কাছে এই ছিল এখান থেকে এই আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ তথ্য। এবার যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, আপনার কাছে জানতে চাই সকাল থেকে বেনাপোল স্থলবন্দরের রপ্তানি পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে? আসলে যে বেনাপোল বন্দর রয়েছে, স্থলবন্দর, এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 4 থেকে 5 ট্রাক পণ্য কিন্তু আমদানি রপ্তানি হয়ে থাকে। এক্ষেত্রে 3 থেকে 400 ট্রাক পণ্য কিন্তু এই রপ্তানি হয়ে থাকে। এই রপ্তানির প্রভাব কিন্তু পড়েছে, আমরা দেখেছি যে বেনাপোল স্থলবন্দরে যে যারা ব্যবসায়ী তারা বলছেন যে নতুন করে যারা যে রপ্তানির যে পণ্যগুলোর নিষেধাজ্ঞা দিয়ে আছে সেই পণ্যগুলো আসছে না। তবে বন্দর কর্তৃপক্ষ আমি কথা বলেছি, তারা বলেছেন যে এখনো পর্যন্ত যে রপ্তানি প্রক্রিয়া সেটি পুরোপুরি ওই না হওয়ার কারণে তারা বলতে পারছেন না আসলে কত ট্রাক পণ্য এখন পর্যন্ত রয়েছে তাদের বন্দরে, যে কিমান পণ্য আটকা পড়েছে এমন তথ্য কিন্তু তাদের কাছে নেই। আপনি যদি একটু তথ্য দিয়ে রাখি, 2024 থেকে 2025 সালের এই মার্চ মাস পর্যন্ত এই বন্দর থেকে প্রায় 34,909 মেট্রিক টন পণ্য কিন্তু আমদানি হয়েছে, এই রপ্তানি হয়েছে। এই থেকে প্রায় 5,640 কোটি টাকা কিন্তু যে লেনদেন হয়েছে।
যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই নিষেধাজ্ঞার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়বে, বিশেষ করে বন্দরের প্রভাব পড়বে, অর্থনৈতিকভাবে প্রভাব পড়বে। বিশেষ করে যে এই অঞ্চলের যে মিল কারখানাগুলো রয়েছে এই পণ্যগুলো রপ্তানির ক্ষেত্রে যে প্রভাব ছিল সেটি কিন্তু এই যে মিল কারখানাগুলো সেটির উপর পড়বে। বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে এই রাজস্ব কম হবে এই বন্দর থেকে। তো বলছেন যে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দ্রুত দুদেশের সরকার কথা বলে তাদের পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এটি সমাধান করলে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হবে। সব মিলে এই ছিল এখানকে আমার কাছে সর্বশেষ রাত্রি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের নানা পণ্য আমদানির উপর ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া ও যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ভারত স্থলপথ ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করায় তৈরি পোশাক খাত খুব বেশি ক্ষতির মুখে পড়বে না বলে মনে করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এখন টিভিকে তিনি আরও জানান, ঈদের লম্বা ছুটির জন্য শিল্প কারখানার জন্য সঠিক নির্দেশনা থাকা উচিত ছিল। স্থলপথ দিয়ে তাদের দেশে আমাদের রপ্তানি বন্ধ করাতে পোশাক শিল্প খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমাদের ইন্ডিয়াতে টোটাল রপ্তানির হয়তো ম্যাক্সিমাম 30% কি 35% আমাদের স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি হয়। আমরা শ্রম মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে বলেছি যে আপনারা এটাকে একটু ক্লিয়ার করে দেন যে এই সরকার ঘোষিত 10 দিনের ছুটি শিল্প কলকারখানার জন্য প্রযোজ্য নয়। শিল্প কলকারখানার ছুটি নির্ধারিত হবে শ্রম আইনের নির্দেশনা মোতাবেক। এই কথাটা বলতে শ্রম মন্ত্রণালয়ের কি অসুবিধা হলো এটা আমাদের কাছে বোধগম্য নয়। চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ আছে রাজস্ব আদায়। আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, কর্মবিরতির কারণে ক্ষতির পরিমাণ কি ধরনের জানাবেন? রাত্রি আমি এই মুহূর্তে চট্টগ্রাম কাস্টমস হাউসে আছি এবং কর্মবিরতির কারণে বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং বিশেষ করে যে পণ্যগুলো আমদানি হয়েছে সেগুলো কিন্তু শুল্কায়ন হচ্ছে না। প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় 7 থেকে 8 হাজার আমদানি এবং রপ্তানি চালানের বিল অফ এন্ট্রি বা নথি দাখিল করা হয় এবং সেগুলো যখন শুল্কায়ন হয় তারপরে কিন্তু সেই পণ্যগুলো বন্দর থেকে ডেলিভারি নেওয়া হয় এবং রপ্তানি সংক্রান্ত যে প্রসেসগুলো আছে সেগুলো শেষ করার পর রপ্তানি পণ্য ডিপো থেকে সরাসরি বন্দরে জাহাজীকরণের জন্য পাঠানো হয়। যেহেতু কাস্টমস কর্মকর্তারা গত 4 দিন ধরে টানা প্রায় 9 ঘন্টা কর্মবিরতি পালন করছেন এবং টানা প্রায় 6 থেকে 7 ঘন্টা কর্মবিরতি পালন করছেন, সে কারণে কিন্তু বাকি 2 থেকে 3 ঘন্টায় সব কাজ সারতে পারছেন না সিএনএফ এজেন্টরা এবং তারা কিন্তু এসে যথারীতি টেবিলে ঘুরছেন। তবে আজ সকাল থেকেই কোনো টেবিলে আমরা কোনো কর্মকর্তাকে দেখিনি এবং তারা গত মঙ্গলবার থেকে এই কলম বিরতি পালন করছেন। যে এনবিআরকে ভেঙে যে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ যে করা হয়েছে, দুটো বিভাগ, এর প্রতিবাদে এবং এনবিআর পুনর্বহালের দাবিতে এই আন্দোলন করে আসছেন তারা এবং এ বিষয়ে তারা 3টি দাবি পেশ করেছেন এবং তারা বলছেন যে আসলে কাস্টমস আয়কর বা কর্মকর্তাদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই যে এটা জারি করা হয়েছে সেটি আসলে যথাযথ হয়নি এবং এর আলটিমেটলি আসলে সাফারিংস হচ্ছে আমদানি রপ্তানিকারকদের এবং সিএনএফ এজেন্টদের। তাদের বন্দরেও কিন্তু বিপুল পরিমাণ তাদের ড্যামারেজ দিতে হচ্ছে। তো রাতে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। পরিবহন, যোগাযোগ ও জ্বালানি সহ 5টি খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে নতুন অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার সম্ভাব্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন হতে পারে আজ। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর বৈঠক চলছে। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও পরিকল্পনা কমিশন থেকে যুক্ত হয়েছেন আতাউর নিয়ন। আতাউর, বৈঠকে এডিপি অনুমোদন ছাড়াও ভারতের হঠাৎ নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন? প্রথমে বলে নেই যে মিটিংটি কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা কিন্তু বের হয়ে গেছেন। আজকে মূলত হচ্ছে যে আগামী 2025-26 অর্থ বছর বাজেট, যেটি আগামী জুন মাসের 2 তারিখ উপস্থাপন হওয়ার পেশ করার কথা রয়েছে, তার এই বাজেটের কিন্তু 2টি ভাগের একটি প্রথম ভাগ হচ্ছে কিন্তু উন্নয়ন কর্মসূচির বাজেট, যে দেশের সার্বিক খাতগুলোতে এবং যেই
অবকাঠামো উন্নয়ন আছে সব সহ যেই বাজেটটি নির্ধারণ করা হয় সেটি আসলে মূলত এটিপি বাজেট। তো সেই বাজেটের এবারের বাজেটে গত বাজেট থেকে 24-25 যে অর্থ বছর রয়েছে সেই বাজেট থেকে 35,000 কোটি টাকা কমে কিন্তু 2,30,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে আরও যুক্ত হবে নিজস্ব অর্থায়ন 8,000 কোটি টাকার কিছুটা বেশি, সব মিলে প্রায় 2,40,000 কোটি টাকার মতো। তো এর মধ্যে যে বলে নেই যে প্রথমেই কিন্তু অবকাঠামো উন্নয়নের যেই বিল্ডিং বা অবকাঠামো উন্নয়ন রয়েছে সেই খাতটি কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে। এরপরে দ্বিতীয়তে রয়েছে পরিবহন খাত, এরপরে জ্বালানি ও বিদ্যুৎ খাত, ধারাবাহিকভাবে আরও 2টি খাত রয়েছে। মূলত 5টি খাতে সবচেয়ে বেশি 70% মতো বরাদ্দ থাকছে, আর বাকিগুলোতে হচ্ছে স্বাভাবিক বরাদ্দ থাকছে। এছাড়া মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিন্তু 10টি মন্ত্রণালয়ে বেশিরভাগ অর্থ পাচ্ছে, আর অন্যান্য আরও 10টি মন্ত্রণালয় থেকে কিন্তু কিছুটা যারা খরচ করতে পারেনি বাজেটের সম্পূর্ণ অর্থ সেগুলো কিন্তু কমিয়ে আনা হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে কিন্তু আগামী বাজেটে যেই উন্নয়ন কর্মসূচির লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণে ইতিমধ্যে এখন পর্যন্ত 1,143টির মতো প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলো নিয়ে উল্লেখ করেই কিন্তু আসলে এডিবির বাজেটে নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেটি বললেন সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে কোনো আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে জানা যায়নি। মাত্র হচ্ছে তাদের সভাটি শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে হয়তো তারা সার্বিক বিষয়ে তুলে ধরবেন যে আসলে সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তো এই ছিল এডিপির যে উন্নয়ন কর্মসূচির নিয়ে এনইসির যে সভা ছিল তার সর্বশেষ তথ্য। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর বৈঠক চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আতাউল নিয়ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও তাদের জন্য আবাসন সুযোগ অপ্রতুল। বর্তমান হলগুলোর খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের রয়েছে অসন্তোষ ও স্বাস্থ্য ঝুঁকির অভিযোগ। অনাবাসিক শিক্ষার্থীরা পড়েছেন বাড়তি সমস্যায়। কর্তৃপক্ষ বলছে নতুন হল নির্মাণের উদ্যোগ চলছে। এদিকে শিক্ষার্থীদের প্রত্যাশা নিরাপদ, মানসম্মত ও শিক্ষার্থী বান্ধব আবাসন নিশ্চিত হোক। আরও জানাচ্ছেন তাজফিহা উখরোজ। আগস্টের ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে বড় ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা। আন্দোলনের এত মাস পেরিয়ে যাওয়ার পর চারিদিকে যখন সংস্কারের ছড়াছড়ি, তখন ঠিক কী অবস্থায় আছে ঢাবির নারী শিক্ষার্থীদের এই হলগুলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 52% শিক্ষার্থী নারী, অথচ তাদের জন্য নির্ধারিত মাত্র 5টি আবাসিক হল, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপর্যাপ্ত। আবাসন সংকট, নিম্নমানের খাবার এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর আশা ছিল বদলাবে তাদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র, কিন্তু বাস্তবে কতটা পরিবর্তন এসেছে এ প্রশ্নের উত্তর খুঁজতে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। 5 আগস্টের পরে আমরা যে বিশেষ করে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের ফিমেল ডরমিটরিগুলোতে আবাসনের যে সংকট। এত ছোট ছোট হলগুলোর মধ্যে এত বেশি সংখ্যক স্টুডেন্টকে আসলে জায়গা দেওয়া সম্ভব না। সেই কারণে আমাদের হল প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় আমি দেখেছি তারা চেষ্টাও করেছে, কিন্তু আসলে আবাসন ব্যবস্থাটা সমাধান করা তাদের পক্ষে ওভাবে সম্ভব হচ্ছে না। এই খাবারের দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের। ভাত, একটি ছোট মাছের টুকরা আর পাতলা ডাল, যার দাম ও মানের সামঞ্জস্য নেই মোটেও। আবাসন, খাবারের মান নিয়ে অসন্তোষ তো রয়েছেই, সাথে রয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। আপনি যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের আগেও আমি হলে অবস্থান করতাম, এবং সেই সময়ে আবাসন এবং খাবার নিয়ে মেয়েদের যে ভোগান্তি ছিল ওটা এখনো চলমান আছে। যখন কোনো মেয়ে অসুস্থ হয়ে পড়তো, ওইটার কারণে আমরা পর্যাপ্ত হয়তো অ্যাম্বুলেন্স সেবাটা ওইভাবে পাইতাম না। প্রশাসনের কাছে আমরা কথা বলেছি বারবার, এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হবে, কিন্তু শেষমেশ আসলে কিছুই হয়নি। অন্যদিকে অনাবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলে প্রবেশ করতে না পারায় পড়তে হয় নানা বিড়ম্বনায়। অনাবাসিক শিক্ষার্থী হিসেবে আমার জন্য আসলেও একটু কষ্ট যে ডেইলি এত দূর থেকে এসে ক্লাস করা, আবার পরীক্ষার মধ্যে এরকম হয় যে যাতায়াত করতেই টাইম চলে যায়, পড়ারই সময় পাওয়া যায় না। এ বিষয়ে হল কর্তৃপক্ষের দাবি, নতুন হল নির্মাণের মাধ্যমে শিগগিরই কমে আসবে আবাসন সংকট। নারী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানালেন তারা। টাকা অনুমোদন হয়েছে, মেয়েদের কিন্তু হল হচ্ছে, কয়েকটা জায়গাও দেওয়া হয়েছে। এখন আশা করছি যদি হল হয়ে যায় এবং সেটি 1500 মেয়ের ক্যাপাসিটি ধরে সেই হলটি হয়ে গেলে মেয়েদের যে বর্তমানে যে সমস্যা, এই সমস্যা কিছুটা কমে যাবে। যারা চলতেই পারছে না, মাসে 3000 করে টাকা দেওয়া হবে। সেই আমার হল থেকে সর্বোচ্চ 284 জনের লিস্ট আমরা পাঠিয়ে সেটা অ্যাপ্রুভ করেছেন। শিক্ষার্থীদের আশা, খুব শিগগিরই গড়ে উঠবে আরও শিক্ষার্থী বান্ধব হল। তাদের প্রত্যাশা, আবাসন সংকট দূর হোক, নিশ্চিত হোক নিরাপত্তা ও মানসম্মত পরিবেশ। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।
এবারে দেশের বাইরের প্রসঙ্গ। নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা লাগার ঘটনায় নিহত হয়েছে অন্তত 2 জন, আহত 19 জন। জাহাজটিতে অন্তত 287 জন নাবিক ছিলেন। মেক্সিকোর নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজটি আইসল্যান্ডে যাচ্ছিল। এ ঘটনায় কোনো নিখোঁজ নেই। পুলিশ বলছে কারিগরি ত্রুটির কারণে এটি হতে পারে। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক শহরের 142 বছরের পুরনো ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর কোয়াহুতেমোক নামের একটি প্রশিক্ষণ জাহাজ সাজোরে ধাক্কা দেয় শনিবার রাতে। জাহাজটি একটি আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড যাচ্ছিল। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর স্টিল কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির 147 ফুট উচ্চতার মাস্তুল ভেঙে পড়ে এবং ব্রিজের কিছু অংশ জাহাজের ওপরে ধসে পড়ে। জাহাজটিতে ছিলেন 277 জন আরোহী, যাদের মধ্যে বেশিরভাগই নৌবাহিনীর প্রশিক্ষণার্থী। উদ্ধার তৎপরতায় অংশ নেয় নিউ ইয়র্ক পুলিশ, দমকল বাহিনী ও কোস্টগার্ড। ব্রুকলিন ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করছে নিউ ইয়র্ক সিটির পরিবহন বিভাগ। ব্রিজের নিচে ক্ষতের চিহ্ন মিলেছে, তবে উপরের অংশ অক্ষত রয়েছে। মেক্সিকান নৌবাহিনীর দাবি, জাহাজের স্টিয়ারিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ ও মেক্সিকান নৌবাহিনী যৌথ তদন্ত শুরু করেছে। কোয়াহুতেমোক জাহাজটি 1982 সাল থেকে আন্তর্জাতিক সফরে অংশ নিচ্ছে এবং মেক্সিকোর ভাসমান রাষ্ট্রদূত হিসেবে পরিচিত। এবার নিউ ইয়র্ক সফরেই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নৌ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ মিশনগুলোর সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে এই দুর্ঘটনা। ব্রুকলিন ব্রিজে এখনও নজরদারি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। মিশিগান ও টেনেসিতে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন 4 লাখের বেশি গ্রাহক। ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা 500 ছাড়িয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তরের আশঙ্কা, মারাত্মক টর্নেডোর ঝুঁকিতে আছে ইলিনয় ও টেক্সাস। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। নড়ে গেছে বসতবাড়ির ভিত, ভেঙে পড়েছে ছাদ, রাস্তায় পড়ে আছে মাটি থেকে উপড়ে যাওয়া গাছ। এক রাতের ব্যবধানে কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্য কেন্টাকি ও মিজৌরির গুরুত্বপূর্ণ শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি ভবন। পরিস্থিতি এতটাই অপ্রত্যাশিত যে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে উঠতে পারেনি স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। বিবিসি জানায়, মিজৌরি ও কেন্টাকিতে ঝড়ের তাণ্ডবে শনিবার বিকেল থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে প্রায় 1.5 লাখ স্থাপনা। ভবন ধস ও গাছ উপড়ে গেল 2 দিনে আহত হয়েছেন প্রায় 150 মানুষ। মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেন্টাকির পর টর্নেডোর আঘাতের ঝুঁকিতে আছে ইলিনয়। সতর্ক থাকতে বলা হয়েছে টেক্সাসের বাসিন্দাদেরও। স্থানীয় সময় শনিবার ভোরে আঘাত হানা টর্নেডোর প্রকোপ সবচেয়ে বেশি ছিল কেন্টাকির দক্ষিণ পূর্ব লরেল কাউন্টি ও মিজৌরির ঐতিহাসিক সেন্ট লুইস শহরে। সংখ্যার বিচারে হতাহতদের মধ্যে 98%ই এই 2 অঞ্চলের বাসিন্দা। এরপরেই ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় আছে ইলিনয়ের ম্যারিয়ন সহ আরও কয়েকটি অঞ্চল। এদিকে প্রায় 8 ডজন টর্নেডো আঘাত হানার পর কেন্টাকি, মিজৌরি ও ইলিনয়ের গভর্নরদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য দিয়েছেন ফেডারেল সহায়তার আশ্বাস। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে অচল নগর ভবন। সকল সেবা বন্ধ, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার, এটা আমাদের প্রাণের দাবি। কর্মকর্তা ভাইয়েরা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, যার কারণে আমরা একটা কারণে দাঁড়াইছি। বিষয়টা যেহেতু আইনি প্রক্রিয়া, এটা বিষয়ে আমাদের সংশোধন কর্তৃপক্ষ অবহিত আছে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে সমাবেশ। সুষ্ঠু বিচারের স্বার্থে ঐক্যবদ্ধের আহ্বান ভিসির।
দ্বিমত নিয়ে দ্রুতই সমাধানের আশা আলী রিয়াজের। ইসির কাজ নিয়ে প্রশ্ন জামায়াতের, ভোটের তারিখ না পাওয়ায় অস্থিরতা চলছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারবো। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় বিভিন্ন স্থলবন্দরে আটকা পোশাক প্রক্রিয়াজাত পণ্যবাহী ট্রাক, দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। এবং নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, 2 জন নিহত, আহত অন্তত 19। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।